নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন। এই যে এই সময়টা যাচ্ছে, আমরা বিভিন্ন সময়ে আমরা নানা ধরনের খবর শুনছি এবং সেই খবরগুলো এমনভাবেই আমাদের চমকে দিচ্ছে যে আমরা একেবারেই বিচলিত হয়ে পড়ছি। কেন হচ্ছে এই সমস্ত সমস্যা? নিশ্চয়ই কোনো রকম একটা গ্রহের কনজাংশন, যেগুলো আমরা বিভিন্ন জ্যোতিষ চর্চায় আলোচনা করি। অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে জ্যোতিষ বন্ধুরা কি বলছেন সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে আমরা কি সত্যি সেই সমস্ত কাটিয়ে উঠতে পারি, বা আদপেই সেই রকম কিছু আছে কিনা, এই একটা আজকে বিষয় একটু ছোট্ট করে রাখবো। কিন্তু তার আগে বলি, আজ 4 তারিখ, প্রতি মাসে 4 তারিখে যার অনুষ্ঠান আমরা দেখি, পরমগুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলা দীক্ষিত মানসকন্যা মা মনসার আশীর্বাদ ধন্যা স্বল্পকন্যা মাতা দেবযানীর অনুষ্ঠানে আমরা রয়েছি। এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে ফোন লাইনে কথা বলতে হলে 0353246194 এই নাম্বারে কথা বলবেন। স্বাগত জানাই। এই যে 4 তারিখটা মানে আপনার প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়া, লাইভ প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়া, এটাও একটা আক্ষেপ থাকে অনেকের যে আরও কেন লাইভ অনুষ্ঠান হয় না, কিন্তু সেটি এই মুহূর্তে সম্ভব না। একদম। আচ্ছা, সবার আগে তন্ময় তোমাকে স্বাগত, ধন্যবাদ। এবং ওপারে রয়েছেন ছোট বড় সবাইকে আমার প্রণাম, শুভেচ্ছা, শুভকামনা। এবং আমার গুরু পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলা শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে, আমার গুরুমা শ্রী শ্রী পাগলিমা শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে, এবং এই শ্রাবণ মাসে সোমকে মহাদেবকে প্রণাম নিবেদন করে মা মনসার নাম বন্দনা করে আসুন অনুষ্ঠান শুরু করি। ওং দেবী অম্বা মোহিনাং শশধর বদনাং চারুকান্তিং বদানাং হংসারুরামুদারামুরোনিত বসনাং সেবিত্ব সিদ্ধিকাময়ী শেরাশ্যাং মণ্ডিতাঙ্গী কনকমণি গণের নাগরত্নরণেকৈ বন্দে হং ষষ্ঠ নাগমৌরুকুচ যুগলাং ভগিনী কামরূপাং। ওং আস্তে কশ্যমুনের মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারুমুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তে কশ্যমুনের মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারুমুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তে কশ্যমুনের মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারুমুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তন্ময়ের কথা ধরেই বলবো যে লাইভ প্রোগ্রাম করতে, সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে, কারণ আমি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলতে পারি এবং আমার নিজেরও কিছু এখান থেকে শিক্ষার জিনিস আমি নিজেও শিখতে পারি আপনাদের সঙ্গে কথা বলে। যাই হোক, তন্ময় প্রথমে একটা কথা বলছিল যে সময় খারাপ। অবশ্যই এটা নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার স্বল্পকন্যা দেবযানী, সেখানে বিশদে একটা অনুষ্ঠান করেছি যে 1 জুলাই থেকে একটা দুর্যোগ একটা শুরু হয়েছে। দুর্যোগ বা মানে হঠাৎ যোগ বলি বা দুর্যোগ বলি, বিশেষ করে দুর্যোগ, কারণ এই সময় প্রায় কম বেশি সবার জীবনে, যার এই যোগ আছে তার জীবনেও, যার এই যোগ নেই তার জীবনেও, কারণ এটা হচ্ছে শনি মঙ্গল যোগ। মঙ্গল আমাদের ভূমি, শনি আমাদের কর্ম, বা শনি হলেন আমাদের বিধান বা আমাদের যিনি কর্মফল দাতা। তো ভূমিতে যারা রয়েছেন প্রত্যেককেই এখন কর্মফলের প্রাপ্তি, সেটা ভালো কর্ম হতে পারে, খারাপ কর্ম হতে পারে। তবে শনি মঙ্গল যোগে বেশিরভাগটা কিন্তু আমরা আমাদের খারাপ কর্মের ফলটা পাই, যে কারণে ম্যাক্সিমাম মানুষের মধ্যে এখন সময়টা খারাপ যাচ্ছে। মোটামুটি অগাস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত, সেপ্টেম্বরের মোটামুটি 16-17 পর্যন্ত এই সময়টা কিন্তু খারাপ যাবে। এবং আমি আমার ফেসবুক চ্যানেলে প্রত্যেক দিনের কি করলে কি করা যাবে, বা ইউটিউবেও আমি বলেছি যে এই যে শনি মঙ্গল যোগ, মঙ্গল ভূমিকারক যোগ, এই বা মঙ্গল হচ্ছেন কি আমাদের উদ্যম, আমাদের রক্ত, আমাদের হঠাৎ হঠাৎ দুর্যোগ, এসব কিছুর অধীশ্বর হচ্ছেন মঙ্গল। আর সেই মঙ্গলের অধীশ্বর হচ্ছেন রুদ্র, বা মঙ্গলের অধীশ্বর মহাবীর, অর্থাৎ বজরংবলী বা হনুমান বা মহাবীর। মঙ্গলের অধীশ্বর হচ্ছেন গণেশ, শ্রী গণেশ, এবং আমাদের মা কালী।
তো এই যে সময়টা, এই সময়টা আমরা যদি প্রত্যেকে মা কালীর স্তব বা আদ্যাশ্রোতম বা হনুমান চালিসা এই পাঠ করে যদি আমরা দিনটা শুরু করতে পারি, তাহলে কিছুটা হলেও মনের জোর পাবো। সমস্যা তো আসবেই, কিন্তু মনে যদি জোর থাকে আমরা সেই সমস্যাগুলোকে নিয়েও উঠে দাঁড়িয়ে থাকতে পারি, যেটা ভীষণভাবে দরকার। তো এই সময়টা আমি সবাইকেই বলবো যে হনুমান চল্লিশা বাড়ির মধ্যে আপনার যদি সময় না থাকে পাঠ করার, এখন অনেক সুবিধে, আমাদের জীবনে প্রচুর সুবিধে। আমরা ইউটিউবে চালিয়ে বা ফোনে আমরা যে কোনো জায়গা থেকে একটা হনুমান চালিসা চালিয়ে শুনতে পারি ঘরের মধ্যে একদম, বা ইয়ারফোনে না লাগিয়ে বাড়িতে যদি চালাই, তাহলে কি ওই যে মন্ত্রশক্তি পুরো বাড়ির মধ্যে একটা পজিটিভ এনার্জি, এগুলো তো মন্ত্রের মধ্যে কি থাকে, পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ এনার্জি, সেটা সারা বাড়িতে ছড়িয়ে পড়ছে। হনুমান চালিসা, আদ্যাশ্রোতম, গীতা পাঠ, এটা কিন্তু এখন রোজকার জীবনের দরকার। আজকে বাস্তু নিয়ে গত দিন থেকে আলোচনা শুরু করেছি, আজকেও বাস্তু নিয়ে আমি বিধি বলবো। একটা বিধি নিশ্চয় অনুষ্ঠানের মধ্যে যে কোনো একটা সময় নিয়ে আমি বলবো। তার আগে তন্ময়, তুমি একটু আমার ফোন নাম্বার ঠিকানা বলে দাও। একেবারে ফোন নাম্বার শুরুতেই বলি 9836153569 এবং 9475335623। এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে বুকিং করা যায়। পৌঁছতে হবে জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া বা নীলেমরির উপরে। এ মাসের 6 তারিখ পর্যন্ত উনি শিলিগুড়িতেও আছেন। তবে 2 তারিখ থেকে 6 তারিখের বিষয়টা আমরা একেবারেই শেষে বলবো, যে ওই 6 তারিখের মধ্যেই, তার আগে আসলে খুব ভালো, সেই বিষয়টা আপনাদেরকে বলে নেব। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি বলছি হলো মিলনপল্লী থেকে। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আমার জন্য জানতে চাচ্ছি। আচ্ছা, নাম বলুন। আমার নাম হলো রিক্তা তালুকদার। রিক্তা তালুকদার, হ্যাঁ। আচ্ছা, আপনার কি একটা কথা বলি রিক্তা দেবী, হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি প্রতিটি অনুষ্ঠানে ফোন করেন, এই উৎসাহটা খুব ভালো লাগে আমাদের। এই যে প্রতিটি অনুষ্ঠানে ফোন করেন, এই উৎসাহটা আমাদের ভীষণভাবে উৎসাহ দেয়, আমরা ভীষণভাবে উৎসাহ পাই, অনুপ্রাণিত হই। আপনি যে প্রতিটি পর্বে ফোন করেন। ঠিক আছে, নিয়ে নাও। আচ্ছা, এবার বলুন, ডেট অফ বার্থ বলুন। উনি অত বুঝতেও পারেন না সবচেয়ে। হ্যাঁ আমার ভালো লাগে তার জন্যই বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। বললাম যে আমি তো অগ্রাণ মাসের কথা বলছি, 72 সালে আমার জন্ম। হ্যাঁ থাকুন আপনি, আমরা পুরোপুরি 72 সালে জন্ম, অগ্রাণ মাসে আমার জন্ম হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। এই রিক্তা দেবীর সম্বন্ধে আমি বলি, উনি আমাদেরকে অনুপ্রেরণা দেন, প্রতিটি পর্বে ফোন করেন, এটি খুব ভালো কথা। কিন্তু রোজ রোজ আপনি একই বিষয়ে জেনে কি করবেন বলুন তো? আমরা তো বলে দিয়েছি। যাই হোক, আপনি দেখতে থাকুন। সবচেয়ে বড় কথা আমার মনে হয় যে যারা প্রথম ফোনটা করেন, অনেকক্ষণ ধরে ফোনটাকে আটকে রাখেন, তো আপনি যদি অনেকবার পান, তাহলে অন্যকে সুযোগ দেওয়ার অবশ্যই দরকার। একা ভালো থাকবো, একা আমি সব করব, একা ভাবলে কিন্তু একাই হয়ে যেতে হয়। সবাইকে সুযোগ দিতে হবে। আর ডেট অফ বার্থ ছাড়া লাইভ প্রোগ্রামে আসা উচিত নয়, কারণ এখানে আমি কয়েকটা সেকেন্ড মাত্র সময় পাই, তার মধ্যে আমাকে চটজলদি একটা প্রেডিকশন করতে হয়। তো সেখানে পুরোপুরি ডেট অফ বার্থ দরকার। আমি আগে দীর্ঘ বোধহয় 13-14 বছর আমি ডেট অফ বার্থ ছাড়াই প্রোগ্রাম করেছি, তখন একরকম। কিন্তু এখন আমি যে অভ্যেসের মধ্যে ঢুকে গেছি, এখন আমাকে সেটাতেই থাকতে হবে। কাজেই যাদের মধ্যে ডেট অফ বার্থ আছে তারাই আসবেন, এবং ডেট অফ বার্থ যাদের নেই তারা আশাহত হবেন না, তারা সরাসরি এই ওনার তাদের জন্য চেম্বার আছে। হ্যাঁ, এবং পৌঁছে গিয়ে সেখানে কিন্তু আপনারা অবশ্যই কথা বলে নিতে পারেন। তাই বলবো রিক্তা দেবীকে যে আপনি দেখতে থাকুন, শুনতে থাকুন, অন্যজনকে সুযোগ করে দিন। রোজ রোজ এটা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে। আচ্ছা, আজকে যেটা, হ্যাঁ, প্রথমত বলি যে বাস্তু নিয়ে আগে আলোচনা করব, তারপর শ্রাবণ মাসের যে বিধিটা, আমাকে কয়েকজন অনুরোধ করেছেন যে সেই বিধিটাকে আরেকবার বলতে। বাস্তুতে যাই থাক না কেন, বাস্তুর মধ্যে নেগেটিভ এনার্জি
সব সময় সদর দরজা দিয়েই কিন্তু প্রবেশ করে। ঠিক আমরা যেভাবে সদর দরজা দিয়ে প্রবেশ করি, ঘরে ঢুকি, ঘরের থেকে বেরোই, তেমনি যত রকম অশুভ বা নেগেটিভ এনার্জি সবটাই কিন্তু, কারণ তাদেরও কিন্তু একটা নিয়ম আছে, বাস্তুরও নিয়ম আছে, সেই সদর দরজা দিয়েই প্রবেশ করে। যে কারণে বাস্তুশাস্ত্রে সম্পূর্ণভাবে নিয়ম আছে যে শুভ দুটো দিক, উত্তর দিক এবং পূর্ব দিক, দুটো দিকে দরজা রাখতেই হবে। আরও একটি দিক, যে কোনো দক্ষিণ বা পশ্চিম দিক রাখতে হবে। অর্থাৎ একটা বাড়ির, এক্ষেত্রে আমি বলে দিই, বাস্তুশাস্ত্রে ফ্ল্যাট বাড়ির কিন্তু কোনো রকম কোনো কথা নেই, উল্লেখ নেই, আমি বাড়ি হিসেবেই বলছি। তো বাড়িতে ফ্ল্যাট হিসেবেও বলবো, পরে বলবো, বাড়ি হিসেবেই বলছি যে বাড়ির মধ্যে 3টে দরজা কিন্তু অবশ্যই রাখতে হবে। একটা উত্তর, দ্বিতীয় পূর্ব, তৃতীয় হচ্ছে দক্ষিণ কিংবা পশ্চিম। অর্থাৎ তৃতীয় দিকটা যে কোনো একটা হতে পারে, কিন্তু উত্তর বা পূর্ব অবশ্যই রাখতে হবে, কারণ সেই দুটো দিক দিয়ে যাতে শুভ এনার্জি আমাদের গৃহে প্রবেশ করে। একটা ফোন নিয়ে কেউ আছেন। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার, কে আছেন? আমি দাদা, হ্যাঁ, কার বিষয়ে জানবেন? এই যে আমার ছোট ছেলের বিষয়ে একটু জানবো। আচ্ছা, ছেলের এই যে নাম? আমি- টিভির ভলিউমটাকে মিউট আমার করতে ছোট হবে, ছেলের বিষয়ে একটু জানবো। টিভির ভলিউমটাকে একেবারে কমিয়ে দিতে হবে, হ্যাঁ, টিভির সাউন্ডটাকে একেবারে কমিয়ে দিতে হবে, কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু লাইন কেটে যাবে। আপনি বলুন, আপনার ছেলের নাম বলুন। ছেলের নাম বাবাই রায়। ছেলের নাম বাবাই রায়। বাবাই রায়। বাবাই রায়। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বল। 5/18/2007। এটা শুনি 5/18/2007। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় 5টা মিনিটের কথা ভাবলাই। 5টার সময় জন্ম, রবিবার। সকাল না সকাল না বিকেল? সকাল। ভোর 5টা। কোথায় জন্ম? বাড়িতে জন্ম। কোন জায়গাতে? আমাদের জায়গাটার নাম হচ্ছে নেওড়া স্টেশন, লাটাগুড়ি, পশ্চিম মালগোলা। আচ্ছা, মালব্লকে। কি বলে? লাটাগুড়ি, ওটা মানে নর্থ বেঙ্গলি। জেলাটা কি? ডুয়ার্সে। ডুয়ার্স, জেলা জলপাইগুড়ি। এটা জলপাইগুড়ি জলপাইগুড়ি। district, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, কে কথা বলতে পারবে সে এসো। ওখানে 3 জনের গলা পাচ্ছি, যে কথা বলতে পারবে সেই ফোনে এসো। তাহলে আমার ছোট ছেলের সাথে বলুন হ্যাঁ, যে আমি পড়াশোনা। হ্যালো, আচ্ছা, 5/18/2007, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি 16 বছর বয়স। হ্যাঁ, কি হলো, হচ্ছে না কেন? ভ্যালিড ডেট অফ বার্থ 5/18। নেটওয়ার্ক আছে। ও 5/18 বলছো কেন? 5/8। জন্ম তারিখটা আবার বলো। 5/18/2007। 5 মাস 18/5। আগে ডেটটা বলতে হয়, পরে মাসটা বলতে ঠিক হয়। হ্যাঁ, আছে। 18/5/2007। 18/5/2007। আচ্ছা, কি নাম তোমার? বাবাই। বাবাই রায়। বাবাই রায়। বাবাই, এখন মোটামুটি 16 বছর বয়স। মাধ্যমিক পরীক্ষা দেবে না দিয়েছো? দিয়েছি। দিয়েছো। রেজাল্ট তো খুব একটা ভালো হয়নি, তুমিও জানো আমিও জানি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কারণ পড়াশোনায় মন নেই সেইভাবে। পড়াশোনায় যদি মন না থাকে তাহলে জিজ্ঞেস করে কি হবে যে আমার পড়াশোনা কতদূর হবে? বলো। পড়াশোনায় যদি মন না থাকে তাহলে জিজ্ঞেস করে কি হবে? সবচেয়ে বড় কথা, তোমার মধ্যে কনফিডেন্সের ভীষণ অভাব, আত্মবিশ্বাস যে হ্যাঁ আমি পারবো বা আমি করব বা আমি এগোবো, এই জিনিসটা কিন্তু নেই। ভয় পাও, আগের থেকেই হেরে বসে থাকো, আগের থেকেই ভাবো যে না আমি পারবো না। উত্তর দাও। হ্যাঁ। উত্তর দিচ্ছ না কেন? ভয় লাগছে? না না, এই তো জোর গলা হয়েছে। আচ্ছা, আরো একটা কথা বলি, হুইমজিক্যালি চলো না, ঠিক আছে? একদম একটা প্ল্যান করে নাও, জীবনে কি করতে চাও। তোমার মধ্যে কোনো প্ল্যান নেই।
ব্যাস, ঘর ভালোবাসো, ঘর সংসারে কাজ করতে তুমি খুব ভালোবাসো। যা কাজ আমি যেন ঘরের মধ্যে থেকেই করতে পারি, ঘর ছেড়ে বাইরে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ নয় বাবা, এখন কেরিয়ার তৈরি করা খুব টাফ। তোমার জন্য ঘরে কেউ এসে কিছু দিয়ে যাবে না। যদি তাই করতে হয় তাহলে এমন ভাবে নিজেকে তৈরি করো যাতে বাড়িতে বসে তুমি কাজ করতে পারো। ঠিক আছে? ঘরে মাকে সাহায্য করো তুমি, নাকি মাকে জ্বালাতন করো, কোনটা? না, সাহায্য করি। সাহায্য করো। ঘরোয়া ছেলে, ঘরদোর গুছিয়ে রাখা, ঘরে কাজকর্ম করা সব ঠিক আছে, কিন্তু তোমাকে বেরোতে হবে ঘর থেকে বাইরে। যদি পড়াশুনো করো তাহলে পড়াশুনোর কারণে বেরোতে হবে, আর যদি পড়াশুনো না করো তাহলে জানবে অন্য কাজে, যেটা খুব টাফ কাজ, সেই কাজে তোমাকে বাইরে বেরোতে হবে, যেগুলো কায়িক পরিশ্রমের কাজ। বোঝাতে পারছি? হ্যাঁ। হ্যাঁ, সেই কাজে তোমাকে বাইরে বেরোতে হবে। সুতরাং নিজেকে তৈরি করো, পড়াশুনো করো ভালোভাবে। ঠিক আছে? ঠিক আছে, রাখো। ধন্যবাদ। এবং এরকমই অনেকেই ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। তা আমরা যে আলোচনায় আজকে ছিলাম বাস্তু নিয়ে, সবাইকেই বলবো, বাবার মতো সব ছেলে মেয়েদের বলবো, আগের দিনও বলেছি আজকেও বলবো, যে গ্রহরাও আমাদের পরিচালনা করে বা আমরাও গ্রহদের পরিচালনা করি। সব সময় চেষ্টা করতে হবে যাতে গ্রহ আমাদের হাতে থাকে, যাতে আমরা পরিচালনা করতে পারি। এই যে চাণক্য কত বড় কথা কতদিন আগে বলে গেছিলেন, যে দুর্ভাগ্য একজন রাজাকে ফকির বানাতে পারে এক মুহূর্তে, একেবারে রাজাকে ফকির বানাতে পারে, কিন্তু দুর্ভাগ্য কোনোদিন একজন পণ্ডিতকে মূর্খ বানাতে পারেন না। তার মানে কত বড় কথা, যে মা সরস্বতী যদি আমাদের ব্রহ্মে, আমাদের শরীরে, আমাদের মনে যদি মা সরস্বতী অবস্থান করে, তাহলে কিন্তু কোনো দুর্ভাগ্যই আমাদের ছুঁতে পারবে না, আমাদের জ্ঞান কেউ কেড়ে নিতে পারবে না। এবং এই জ্ঞানের শক্তির দ্বারাই কিন্তু আমরা গ্রহকে জয় করতে পারবো। হ্যাঁ, এবার অনেকেই বলবে যে এই তো কত ভালো ভালো ছেলে মেয়ে পড়াশুনো করে বসে আছে। পড়াশুনো করে কেউ বসে থাকে না যদি তাদের চেষ্টা থাকে। চাকরি নাই পেতে পারি, ব্যবসা নাই করতে পারি, অন্য অনেক কিছু আছে। আজকের এই গ্লোবালাইজেশনের দুনিয়াতে মানুষের করে খাওয়ার রাস্তা প্রচুর, আর যারা শিক্ষিত ছেলে মেয়ে তাদের কাছে অঢেল আছে। সুতরাং জ্ঞান হচ্ছে একমাত্র অস্ত্র, যা দিয়ে আমরা আমাদের জীবনের লড়াইটা সবচেয়ে ভালো লড়তে পারবো। আচ্ছা, দেখিনি কে আছে। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি প্রিয়া মজুমদার বলছি শিলিগুড়ি থেকে। কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন। 16/2/2000। 2000। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময়? জন্ম সময় দুপুর 12:45। কোথায়? কোথায় জন্ম? জন্ম আমার শিলিগুড়িতেই হয়েছে। কি বার ছিল? বুধবার ছিল। বুধ। সঙ্গে থাকুন আপনি। বুধবার। নামটা কি? প্রিয়া। প্রিয়া মজুমদার। আচ্ছা, একটা মিনিট। 23 বছর বয়স। প্রিয়া, হ্যাঁ নাম বলুন। পড়াশোনা তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছো? হ্যাঁ ম্যাম, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি জিওগ্রাফি অনার্স নিয়ে। বিএডও কমপ্লিট করেছি। বিএড এর 4th সেমিস্টারের এক্সাম আমার এই তো আগস্টের থেকে। হায়ার এডুকেশনে কিন্তু বাধা আসবে, যদি তুমি বাধাটাকে ওভারকাম করতে পারো তুমি কিন্তু অনেক দূর যেতে পারবে। আচ্ছা, তাছাড়াও পড়াশোনা ছাড়াও অন্য আর কিছু করেছো? না ম্যাম, এখন তো আমার বিয়ে হয়ে গেছে। মোটামুটি সাংসারিক জীবন নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি আর কি। কেন আমি জিজ্ঞেস করলাম পড়াশোনা ছাড়াও অন্য কিছু করেছো কিনা? এই যে ধরো সাংসারিক জীবনেও ঝামেলা, বা এখন যদি তুমি মনে করো যে না আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে চাকরি করতে হবে, আমি তোমাকে বলছি তুমি কিন্তু কারোর আন্ডারে থেকে কাজ করতে পারবে না। তোমার সেই মানসিকতাই তৈরি হয়নি যে পরাধীনভাবে কোনো কাজ করা। এবং সাংসারিক যে ঝামেলা সেটাও কিন্তু ওই একই কারণে হচ্ছে। তোমার মনে হচ্ছে যে আমার মান সম্মান হানি ঘটছে,
বা আমাকে স্বাধীনভাবে কেউ কিছু করতে দিচ্ছে না, অর্থাৎ তোমার আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে শ্বশুর বাড়িতে। তোমার মনে হচ্ছে আমার মান সম্মান নষ্ট হচ্ছে, ঠিক বলছি? হ্যাঁ ম্যাম, একদম একদম। এখন মনে হচ্ছে যে আমাকে কিছু করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। তো আমি সেটাই জানতে চাইছি আর কি, মানে চাকরি বাকরির বিষয়টা আমার। চাকরিও যে আমি বললাম, তুমি হয়তো চাকরি পেতে পারো, তোমার যা পড়াশুনো, কিন্তু তুমি চাকরি করতে পারবে না, কারণ সেই জায়গায় তুমি ঠিক চাকরি করার মতো নও, বা তোমার গ্রহ কিন্তু চাকরি পারমিট করছে না, কারণ তোমার সমস্ত কিছু চিন্তা কিন্তু নিজেকে মানে কি বলবো কথাটা, তুমি অ্যাডজাস্টমেন্টের জায়গায় আসতে পারো না। অ্যাডজাস্ট করে চলা কাকে বলে, বা সেই জিনিসটা কিন্তু তোমার মধ্যে কম। হয়তো আমার কথাটা তোমার খারাপ লাগতে পারে, কিন্তু তুমি নিজের চিন্তাটা সবার আগে করো। আমি জানি না এটা তুমি স্বীকার করবে কিনা, যে কারণে আমার মনে হয় যে বিবাহটাও বোধহয় একটু তাড়াতাড়ি করে ফেলেছো নিজের কথা চিন্তা করে, ঠিক বলছি? হ্যাঁ ম্যাম একদম। আমার কথাগুলো একটু কঠিন মনে হতে পারে, এই যে এত তাড়াতাড়ি না আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতেও পারছি না। তুমি যখন বিয়ে করেছো তোমার মা বাবার কথাও কিন্তু চিন্তা করনি, করেছো? না ম্যাম, অ্যাকচুয়ালি বিয়েটা মানে আমার বাড়ির মতেই হয়েছিল, এবার মানে আমার অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছে আর কি। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু তুমি তো নিজেও বলতে পারতে যে না আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, আমি আগে তোমাদের দেখবো, তারপরে বিয়ে করব। এরকম কথা কি তুমি বলেছিলে? মা বাবা যে কত কষ্ট করে পড়াশোনা করালো, তার তো কোনো দাম আছে। তো তুমি সেরকম কোনো কথা বলোনি, জাস্ট বিয়ে করে ফেলেছো। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তোমার কর্মের জায়গা যদি তুমি কাজ করতে চাও, কর্মের জায়গা কিন্তু অবশ্যই খুবই মানে দুর্বল রয়েছে এবং সেখানে সমস্যাই রয়েছে। আমি জানি না তুমি কোথাও কাজ করেছো কিনা, কিন্তু যদি কোথাও কাজ করতে যাও সেখানে অভিজ্ঞতা বাজে হবে। এখন অবধি কোথাও করেছো? বিয়ের আগেও কি করেছিলে বলো তো? না ম্যাম, বিয়ের আগে আমি করিনি, কিন্তু রিসেন্টলি আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আর কি জয়েন হয়েছি। রিসেন্টলি হয়েছি, এখন 1 মাস হয়নি। 1 মাসও হয়নি? আচ্ছা, না। এই যে কয়েকদিনের মধ্যে একটু বুঝতে পারছো যে পরিস্থিতি যেন তোমার মতন নয়? না হ্যাঁ, এটা একদম ঠিক বলেছেন একদম। আপনি। পরিস্থিতিটা মানে আমার প্রতিকূলে, মানে একদম। অনুকূলে নয়, একদম হ্যাঁ, প্রতিকূলে আর কি। প্রতিকূল। মানে মনে হচ্ছে যে তোমাকে যেন সবাই ডিস্টার্ব করছে, বা তোমার প্রতি ভীষণ পরিমাণে, ভীষণ। মানে আমি যে কিভাবে অ্যাডজাস্ট করে মানে এই। রেগুলার বেসিসে স্কুলটা করছি আর কি, মানে সেটা একমাত্র আমিও জানি। এই অ্যাডজাস্টমেন্ট তুমি কিন্তু বেশি দিন করতে পারবে না, এটাই আমি বলতে চাইছি। এক্ষেত্রে তোমার ছোট থেকে মানে যদি এই কারণেই কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ সবসময় দরকার। ছোট থেকে তুমি যদি বুঝতে পারতে যে আমার চাকরির থেকেও আমার পেশার জায়গাটা আছে, তাহলে তুমি সেইভাবে নিজেকে তৈরি করতে পারতে। এখন বারে বারে তুমি চাকরির চেষ্টা করবে, আর বারে বারে মান সম্মান হানি ঘটবে প্রতি মুহূর্তে তোমার কাজের জায়গায় যেটা হচ্ছে, ঠিক আছে? যাই হোক এই সবেরই সমস্যার সমাধান আছে, একজন কাউকে দেখাও, ঠিক আছে? ঠিক আছে তোমার ma'am। নিজেরও কিন্তু প্রতিবিধানের দরকার, নিজেরও শান্ত হওয়ার দরকার, ঠিক আছে? ভালো থেকো। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ধন্যবাদ। এবার অ্যাড্রেসটা একটু বলি। একটু বলে নি আমি এখানে আচ্ছা, তন্ময়, হ্যাঁ, হ্যাঁ, যে কেন আমি সব সময় বলি যে একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ দরকার। আজকে লাইভ প্রোগ্রামে বেশ কয়েকদিন ধরে বা আগেও পেয়েছি, আমি সব সময় এগুলো হিট করার চেষ্টা করি, হ্যাঁ। যে একটা বাচ্চা সে জানতেই পারছে না যে তার ক্যারিয়ারের ফোকাসটা কোন দিকে। একদম। পড়াশোনা করছে, চাকরির চেষ্টা করছে, আগের দিনে লাইভ প্রোগ্রামেও 2-1 জন চাকরির চেষ্টা করছে, কিন্তু তাদের চার্ট চাকরি পারমিট দিচ্ছে না। এই যে মেয়েটি, সে যদি চাকরি করতে যায়, যেখানেই যাবে সেখানেই সে নানান রকম অসম্মানের শিকার হবে এবং সে নিজেও অ্যাডজাস্ট করতে পারে না। সেই জায়গা থেকে তার যদি কোনো রকম কোনো গুণ থাকতো, বা সে নিজেকে যদি তৈরি করত, সে নিজের দক্ষতার দ্বারা অনেক কিছু করতে পারতো, যদিও আলটিমেট তাই হবে, কিন্তু সেটা অনেক পরে হয়, অনেক দৌড়ঝাঁপ করে হয়, অনেক ধাক্কা গুঁতো খেয়ে হয়। হচ্ছে প্রথম থেকে যদি ছেলেমেয়েরা জেনে যায় যে হ্যাঁ আমার এটা আছে, আমার জীবনের এই দিকটা দিয়ে গেলে আমি সাকসেস পেতে পারি, তাহলে কিন্তু জীবনটা অনেক সহজ হয়ে যায়। নাও ঠিকানা বলে দাও। কেউ আছেন আমাদের সাথে? হ্যালো,
হ্যালো, হ্যালো, কে আছেন? নমস্কার। হ্যাঁ আমি শম্পা মজুমদার বলছি। কার বিষয়ে জানবেন? আমার স্বামীর বিষয়। নাম বলুন। নাম উত্তর মজুমদার। ডেট অফ বার্থ বলুন। 15ই জ্যৈষ্ঠ বাংলা, ইংরেজি চাই। 15 তারিখে বাংলা। ইংরেজি চাই, ইংরেজি। আর ইংরেজি হচ্ছে মে মাসের 30। 30শে মে, 30/5। সালটা মে। কত? সালটা কত? সাল হচ্ছে 79। আচ্ছা, ডেট অফ বার্থটা 1979। 30/5/79। এবার টাইম অফ বার্থ, জন্ম সময়টা বলুন। আর টাইমটা হচ্ছে সন্ধ্যা, মোটামুটি সন্ধ্যার দিকে। সন্ধ্যের দিকে মানে কত? মে মাসের সন্ধ্যে মানে তো মোটামুটি সেই 7টা 7:30। হ্যাঁ 7টা ধরুন। হ্যাঁ, 7টা। কটা হতে পারে বলো টাইমটা? ওই সন্ধ্যা ওই টাইমটার মধ্যেই, সন্ধ্যায় বললো 7টা 7:30টার মধ্যেই হবে। 7টা 7:30। আচ্ছা, কি বার ছিল? ছিল হ্যাঁ, মঙ্গলবার। মঙ্গলবার। কোথায় জন্ম? টেংরাবান্ধা। না এখানে কিন্তু বুধবার আসছে। 30শে মে 1979, এটা বুধবার আসছে। হ্যাঁ, বাংলা 15 জ্যৈষ্ঠ 1979। হ্যাঁ, এটা বুধবার আসছে। বুধবার আসছে? হ্যাঁ, মঙ্গলবার আসছে না। তাহলে আমার মানে টাইমটা ঠিক জানা নেই, যদিও মানে টাইম তো ওটাই হচ্ছে, তাহলে এই ভুল date of হচ্ছে। birth তো বলা যাবে? এই কোনো কিছু Date of বার করা birth যাবে না? ঠিক কিনা সেটাও তো বুঝতে পারছি না। হ্যাঁ, ডেট অফ বার্থ, 15 জ্যৈষ্ঠ তো 30 দিয়ে পড়ে। ডেট অফ বার্থটা যদি ঠিক না হয় না 15 জ্যৈষ্ঠ। তাহলে প্রেডিকশনটা ঠিক হবে না। 15ই জ্যৈষ্ঠ 30শে মে সবসময় যে পরে তা না, মাঝে লিপিয়ার থাকে। কখনো 14 তারিখে, কখনো সেটা, যাই হোক এক্ষুনি এখানে বসে সেই ক্যালকুলেশন করা যাবে না। আমি দু একটা কথা তোমাকে বলে দিচ্ছি। তোমার হাজবেন্ড, তাকে মানে তোমাকেই এটা দেখতে হবে, সে যা রোজগার করছে হয়তো তার থেকে ব্যয় বেশি করে ফেলে। ব্যয়টা করে ফেলে কেন? কারণ মানে তার মধ্যে না অনেকটা মানে একটু দেখাবো, একটু ল্যাভিশলি চলবো। হ্যাঁ, এবার সেটা বলা যায় না, মানে বড় বেশি লোক দেখানো, বড় বেশি নিজের মানে বিলাসিতার কারণে কিছু কিন্তু খরচা অনেক বেশি হয়ে যায়। কাজে এই জায়গাটা তোমার ধরতে হবে। আমি ঠিক বলছি? বললাম একদম একদম একদম। এখানে তোমার ডেট অফ বার্থটা ভুল, কিন্তু যেটুকু আমি তোমার ভাইব্রেশনে পাচ্ছি আমি কিন্তু তাতেই বলছি, ঠিক আছে? তো আলটিমেট তার খাওয়া দাওয়ার দিকে তোমাকে দৃষ্টি রাখতে হবে, কারণ খাওয়া দাওয়া সে যাই খাক না কেন সে কিন্তু খুব একটা ভালো জিনিস খায় না, ঠিক আছে? যার কারণে খুব তাড়াতাড়ি সে কিন্তু অসুস্থ হতে পারে। এবং আর্থিক জায়গাটা ভীষণ ভাবে দেখতে হবে এবং মানুষকে সম্মান দিয়ে তাকে চলতে হবে। না হলে কিন্তু অনেক মানুষের মনে সে গিয়ে আঘাত করছে এবং তার চাল চলন বলো বা তার জীবনের যে একটা নিয়ম শৃঙ্খলা সেটা কিন্তু ঠিক নয়। বললাম ঠিক বললাম? তোমার সঙ্গেও সম্পর্ক কিরকম? সম্মান দেয় তোমাকে? হ্যাঁ মোটামুটি আর কি। তোমাকে সম্মান দেয়? মোটামুটি। হ্যাঁ চলছে, মোটামুটি চলছে আর কি। মোটামুটি চলছে। কি জানতে চাইছিলে তুমি? ওই শারীরিক দিক থেকে ওর শরীরটা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, আর আর্থিক দিকটাও ভালো না, মানে ওই যে রাখতে পারে না, ও হচ্ছে ওটাই। শরীর খারাপ হয় সেটা ওর নিজের কারণে, আর্থিকটাও যেটা খারাপ হচ্ছে সেটাও ওর নিজের কারণে। ওটা নিজেকেই ঠিক করতে হবে। একদম নিজেকে ঠিক করতে হবে বলে কথা না, নিজেকে চেষ্টা করতে হবে, আর না পারলে অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হতে হবে। তোমার যদি মনে হয় তুমি কাউকে দেখাতেও পারো, কারণ এখন তো বয়সটা যথেষ্ট হয়ে গেছে, মোটামুটি 40-এর কাছাকাছি বয়স, তাই তো? কাজে আর নিজে কবে ঠিক করবে? তো এবার কাউকে দেখাও যাতে সে একটু ধীর স্থির হয়, যাতে সংসারটাকে বোঝে। ভবিষ্যতে কি কোনো মানে ও কি আর্থিক উন্নতি বা ভবিষ্যতে কোনো ব্যবসা বাণিজ্য কি ঠিক আছে কি নাই সেটা জানতে চাচ্ছি। ভবিষ্যতে একটা ফল যেটা বর্তমানে তৈরি করতে হয়, হঠাৎ করে ফলটা গজায় না। বর্তমানে বীজ পুঁততে হয়, চারা দিতে হয়,
বা আমি বলতে পারি অতীতে যে বীজ আমরা পুঁতেছি বর্তমানে সেটা রক্ষণাবেক্ষণের ওপরে ভবিষ্যৎ ভবিষ্যৎ বলে কিছু হয় না, বর্তমানে যেটা করবে সেটাই তোমার ভবিষ্যৎ। তো উনি এখন যেরকম দিকে যাচ্ছে হ্যাঁ তাতে ভবিষ্যৎ ভালো নয়, ঠিক আছে? কাউকে দেখিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। ফোন নাম্বারটা বলি 9836153569 এবং অপরটি 9475335623। এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করে ওনার চেম্বারে আসতে হবে। এবং এই মাসের 6 তারিখ পর্যন্ত রয়েছে ওনার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, যেই ইউটিউব চ্যানেল সম্বন্ধে উনি বলেছেন এর আগেও, এবং সেই ইউটিউব চ্যানেল সর্পকন্যা মাতা দেবযানী, অ্যাস্ট্রোলজার সর্পকন্যা মাতা দেবযানী, অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী, অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। এই নামে আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখবেন ওই যে একটা একটা করে পর্বে, বহু পর্বে আপনি দেখতে পাবেন যেগুলো আপনার কাজে লাগছে এবং সেগুলো খুবই সময় বিশেষ করে 2023-24 স্টুডেন্টদের জন্য আমার প্রোগ্রাম করা আছে। কোন কোন স্টুডেন্টদের জন্য পড়াশোনায় ভালো বা খারাপ, কেমন কি চলবে, বিবাহের জন্য আমার প্রোগ্রাম করা আছে, সেগুলো দেখবেন। দেয়া আছে যেরকম ছোট টোটকা আমি দিই না খুব একটা, কারণ তন্ময় আমি যেটা দিই সেটা বিধি দিই এবং সেগুলো সম্পূর্ণ আমার নিজস্ব। এবং আজকেও আমি বাস্তু দিয়ে যা বিধি দেব আপনারা কোনো বইতে পাবেন না, কোথাও পাবেন না, সেটা সম্পূর্ণ আমার নিজস্ব, আমার গ্রহ ধরে আমার চিন্তা ভাবনা এবং সেগুলো নিয়ে আমার কিন্তু কাজ করা, এক্সপেরিমেন্ট করা। প্রথমত দরজা নিয়ে বলছিলাম, এবারে বলি যে এখনকার দিনে ফ্ল্যাট সর্বস্ব জীবন বা বাড়ি ঘরেও যেটা হয়ে গেছে, হয়তো দেখা যাচ্ছে কারোর 3টে দরজা না 2টো দরজা এবং দুটোই দেখা যাচ্ছে দক্ষিণ বা পশ্চিম, তাহলে তারা কি বাড়ি ভেঙে ফেলবে বা তারা কি সবসময় সে খারাপ জীবনই কাটাবে? আমরা এক্ষেত্রে কিছু না কিছু করে এই যে বাস্তু প্রতিকার বা বাস্তু বিধান বা বাস্তু পুজো কেন করা হয়, যাতে সেই অশুভ বাস্তুর মধ্যে কিছু শুভ এনার্জি বা শুভত্ব যাতে আসে। আমি ফ্ল্যাটের বলবো, বাড়িরও বলবো, ফ্ল্যাটের যারা থাকেন, ফ্ল্যাটের যেটা সদর দরজা আপনাদের, সেখান থেকেই কিন্তু আপনাদের বাস্তু শুরু হচ্ছে। অর্থাৎ আপনারা বলবেন যে আমি গেট খুলে ঢুকছি না, যতক্ষণ না পর্যন্ত আপনার সদর দরজা আসছে, কারণ ফ্ল্যাটের মালিকানা ঠিক অতটুকুই, আপনার যতটুকু সদর দরজা ততটুকু, বাকি যা যেটুকু আছে সেটা কিন্তু সবার জন্য, যেটা আমরা কমন প্লেস বলি, সেটা কিন্তু সবার জন্য কমন প্যাসেজ। তো বাস্তু ফ্ল্যাটে হচ্ছে যেটা সদর দরজা শুরু হলো, এবং বাড়ির ক্ষেত্রে ঠিক যেখানে বাড়ির ছাদ শেষ হচ্ছে সেইটাই কিন্তু সদর দরজা। অর্থাৎ যেখানে আপনার ছাদের নিচে যে দরজাটা দিয়ে আপনি বাড়ির ভেতর প্রবেশ করছেন সেটা হচ্ছে সদর দরজা। বাড়ির ক্ষেত্রে কি থাকে, সামনে আবার একটু উঠোন থাকে, সামনে উঠোন থাকে, তারপরেও একটা গেট থাকে, হতেই পারে বাড়িতে, কিন্তু সদর দরজা হচ্ছে যেখানে ছাদ শুরু হচ্ছে। কারোর যদি পশ্চিম দিকে সদর দরজা থাকে, ফ্ল্যাটের ক্ষেত্রে বলছি, বাড়ির ক্ষেত্রে বলছি, পশ্চিম দিকে যাদের সদর দরজা থাকে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে শারীরিক অসুস্থতা থাকে, ম্যাক্সিমাম ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে। এই জায়গা থেকে আমি একটা বিধি বলবো, আপনারা করবেন। একটু ফোনটা নিয়ে নি, দেখি কে আছেন। নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাচ্ছি দাদা। কোথা থেকে বলছেন আপনি? শিলিগুড়ি। ছেলের নাম বলুন। দীপ সরকার। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 97 9 নভেম্বর। 9/11/1997। আচ্ছা, জন্ম সময়টা বলুন। কত? 9/11 ভোরবেলা। একটা টাইম হবে ভোরবেলাতে, ভোরবেলার টাইমটা বলুন। এই মনে করেন 5টা পৌনে 5টা। 5টা পৌনে 5টা, ঠিক আছে। কারণ এটা হচ্ছে 11, এখানে ভোরবেলা ওই রকম 5টা 5:30 মানে অনেক ভোর, শীত পড়ে যাচ্ছে। হ্যাঁ। কোথায় জন্ম? শিলিগুড়ি। কি বার ছিল? কি বার ছিল? কি বার ছিল? রবিবার। 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 আচ্ছা,
রবিবার। সঙ্গে থাকুন রবিবার। আপনি। টিভির ভলিউমটাকে একেবারে শূন্য করে দিন। 26 বছর বয়স। বয়স। ছেলে কাজ কি করছে, পড়াশোনা করছে না কাজকর্ম না, করছে? ছেলে- কাজকর্ম করছে, তাই না? ছেলে মেডিসিন লাইনে কাজ করছে, বিয়েও করেছে, কিন্তু বউর সঙ্গে অ্যাডজাস্টটা হচ্ছে না দিদি। কারণ কি জানেন তো? আমি বলবো কারণটা কি। হ্যাঁ হ্যাঁ, আমি জানার জন্যই তো ফোনটা করেছি। কারণ ও বউকে প্রচন্ড ডমিনেট করে। ও মনে করে বউ ওর কথা মতো চলবে, কিন্তু ওর বউ যে হয়েছে সেও কিন্তু খুব সেই নিজের মতন করে চলতে চায়। এই জায়গা থেকেই দুজনের সমস্যা হচ্ছে। আমি ঠিক বললাম কথাটা? বুঝতে পারলেন? হ্যাঁ 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 হ্যাঁ। ছেলে মনে করছে যে বউ আমার কথা মতো চলবে, আর বউ মনে করছে যে না, আমি কারোর কথা মতো চলবো না, আমি আমার নিজের মতে চলবো। এবং বউ যথেষ্ট, কি বলবো, তার মধ্যে ক্যাপাবিলিটি আছে, সে নিজে বেরিয়ে গিয়ে একা জীবন কাটাতে পারে। বউ তো মনে হয় কিছু করছে, কি করে না, এখন বর্তমান কিছু করছে না, কিন্তু চায় কিছু করতে চায়, কিছু সবসময় করতে চায়, একদম। হ্যাঁ, হ্যাঁ। ওর মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে এবং যথেষ্ট ভালো আছে। বিয়ের আগেও। সবসময় বলেনি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, করতে চায়, বউ কিছু করতে চায়। হ্যাঁ, আর ছেলে বোধহয় কিছু করতে দেবে না। হ্যাঁ, ও খুব একটা ওর ইচ্ছা না। একদম। ছেলে তো যথেষ্ট কাজ পাগল ছেলে, এবং নিজের জীবনে অনেক উন্নতি করতে চায়। ভালো ছেলে, খারাপ ছেলে নয়, না, ভালো ছেলে। এমনিই তো ঠিকই, কিন্তু দিদি কি বলবো, প্রচন্ড রাগ। নইলে ডমিনেট করাটা আসে কোথা থেকে? ডমিনেট করা মানে কি? মানে আমি আমার আধিপত্য বিস্তার করছি, আমার স্ত্রী আমার কথায় উঠবে আর বসবে। এটা রাগ ছাড়া আসবেটা কোথা থেকে? কিন্তু যাই হোক, এটাকে ঠিক করতে হবে, নইলে এই সংসার কিন্তু ওই দুটো দেয়ালের মতন থাকবে, এবং বৌমা হতে পারে সে কিন্তু বেরিয়েও যেতে পারে। কারণ বৌমা অত সহজ মেয়ে নয় যে আমি কারোর অধীনে থাকবো, বা অধীনে থাকা নয়, বৌমা যে খারাপ তা বলছি না, কিন্তু আমি আমার যোগ্যতায় কিছু করব। আমি কেন আমার স্বামীর কাছে হাত পাতবো? বা আমার মধ্যে যদি যোগ্যতা থাকে আমি কেন কিছু করব না? ঠিক আছে, এটা হচ্ছে বৌমার কথা, এটা স্বাভাবিক কথা, এখনকার মেয়েদের কথা। আমি সেটা আমি সাপোর্ট করি, আমি বৌমাকে আমি খারাপ বলছি না, ভালো। দেখুন, আপনার ছেলে কিন্তু আপনার সব কথা শোনে, আপনাকে খুব ভালোবাসে, তাই তো? হ্যাঁ, সেটা তো আছে। এবার আপনাকেই বোঝাতে হবে, এই কারণেই আমি বলছি। ও কিন্তু আমি তো যথেষ্ট বোঝানো, সবসময় ওকেই বোঝাই। যদি বুঝিয়ে কোনো কাজ না হয় তাহলে আপনাকে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে, ঠিক আছে? এই চার্টের কিন্তু প্রতিকারের দরকার। কারণ ছেলে সত্যি কথা, সে নিজেরটাই খালি চিন্তা করছে যে আমি দাঁড়াবো, আমি সবকিছু করব, আমার মান সম্মান আছে, তুমি বাইরে গিয়ে কাজ করলে আমার মান সম্মান নষ্ট হবে, কিন্তু এটা কখনোই ঠিক নয়, ঠিক আছে? তো এটা একটা বড় ইস্যু। এই করলে সংসার কিন্তু থাকবে না, বৌমা কিন্তু আপনার থাকবে না, ভালো অ্যাডজাস্টটা হচ্ছেই না, হচ্ছে না, হবে না। বেমারদের কিন্তু বিয়েটা কিন্তু লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ হোক যাই হোক, কিন্তু কেউ কারোর স্বাধীনতা যদি হরণ করে, আপনাকে যদি আপনার মতন করে কেউ থাকতে না দেয়, ধরুন আপনার ছেলেই বলছে তুমি এটা করবে না, এটা করবে না, তুমি এটা করো, খালি ছেলে আপনাকে সাজেস্ট করছে এই 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 করতে হবে, আপনি পারবেন? না, সে তো কখনো কেউ পারে না। নিজস্ব স্বাধীনতা বলে একদম নিজের একটা, আমি যে বাড়িতে এলাম, আমার স্বামীর ঘরে এলাম, সেখানে আমার কোনো অস্তিত্ব থাকবে না, আমার কোনো কথা থাকবে না, আমার কোনো মানে কিছু থাকবে না, এটা হতে পারে না, না। ঠিক আছে? বিশেষ করে এই মেয়ে, এর মধ্যে যথেষ্ট যোগ্যতা আছে, ঠিক আছে? তো দেখান একটু কাউকে, বা ছেলেকে একটু বোঝান, ঠিক আছে, কাউকে দেখান, কারণ ওর চার্ট এরকম তো কাউকে আমি জানি না দিদি, ওই জন্যই তো আপনাকে জিজ্ঞাসা করছি যে কি করব। আপনি তো বুঝতে পারছেন আমি মা, এবার আমি তো চাচ্ছি দুজনের সম্পর্কটা ভালো হোক, দুজনের উভয়কে বুঝুক, কথা শুনে চলুক। ঠিক আছে, আপনার যদি মনে হয় আপনি আমার কাছেও আসতে পারেন। এই যে কত টিভিতে অনেক প্রোগ্রাম আপনারা দেখেন,
সেখান থেকে যাকে মনে হবে, যাকে বিশ্বাস হবে আসবেন। আপনার যদি মনে হয় যে এই দিদির কথাগুলো আমার ভালো লাগলো, নিশ্চয়ই আসতে পারেন। আমি প্রত্যেক মাসে 2 তারিখ থেকে 6 তারিখ থাকি। যদি মনে করেন এ মাসে দেখাবেন, আপনি কাল পরশু চলে আসতে পারেন। ঠিক আছে? শিলিগুড়িতেই, শিলিগুড়ি কলেজ পাড়া। অ্যাড্রেসটা টিভি স্ক্রিনে দেখুন দেয়া রয়েছে, লেখাও যাচ্ছে, তন্ময় অনেকবার বলেও দেবে। যদি মনে হয় যে ছেলের বৌমাকে ঠিক রাখতে হবে, কারণ এটা একটা ভাইটাল ইস্যু, হ্যাঁ, তো যদি মনে হয় তাহলে আসতে পারেন, অবশ্যই আসতে পারেন। দিদি আমার মনের কথাটা, আমি তো মা, একদম অবশ্যই আমার মনের কথাটা আপনি আমি বুঝতে পারছি, আপনি আমার মধ্যে আমি যে কি বলতে যাচ্ছি, আমার ভেতরে কি হচ্ছে আপনি বুঝতে পারছেন সেটা। নিশ্চয়ই বুঝতে পারছি, কেন পারবো না? ওই জন্যই তো আপনাকে বলছি যে আপনাকেই করতে হবে। হয় ছেলেকে বোঝান, আর নয়তো আপনি কারোর সঙ্গে যোগাযোগ করুন যাতে গ্রহটা ঠিক হয়। গ্রহ ঠিক নেই, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন, সঙ্গে থাকবেন। এবং একটা কথা বলি, অ্যাস্ট্রোলজার সর্পকন্যা মাতা দেবযানী, অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর সাথে যোগাযোগ করতে হলে এই 6 তারিখের মধ্যে আসতে হবে। কেন আমি এক জায়গায় বলেছিলাম যে 6 তারিখের আগে আসলে কেন ভালো, সেটিও বলেছিলাম। সেটা একবার আপনার মুখ থেকে আরেকবার শুনি, আপনি সেটা ভালোভাবে বলতে পারেন। এই যে সত্যি কথাই গত বেশ কয়েক মাস ধরে 6 তারিখে প্রচুর ভিড় হচ্ছে, মানে 6 তারিখেই সবাই আসছে দেখাতে, কিন্তু 6 তারিখটা হচ্ছে আমার মানে বিশেষ কাজের দিন, বা যারা আগে আগে আসছে তাদেরকে বোঝানোর দিন, কাউন্সিলিং এর দিন। তো আপনারা চেষ্টা করবেন 6 তারিখ না এসে 2 থেকে 5 তারিখ পর্যন্ত আসার। এখন তো আর কিছু করার নেই, এখন 2টো দিনই আছে, 5 তারিখ আর 6 তারিখ। একটু সকাল সকাল আসবেন, অর্থাৎ চেষ্টা করবেন দুপুর 2টোর আগে আসার। আর যারা মনে করছেন 2টোর পরে আসবেন, তারা অবশ্যই ফোন করে আসবেন, কারণ আমার চেম্বারে কজন লোক আছে সেটা বুঝে তবেই কিন্তু আমি সন্ধ্যের দিকে টাইম দেব। কাজে 2টোর মধ্যে যারা আসছেন তারা ফোন না করলেও সরাসরি এলেও হবে, কিন্তু যারা মনে করছেন সন্ধ্যের দিকে আসবেন অবশ্যই ফোন করে আসবেন। আর 2টো দিন আমি আছি, 5 এবং 6 তারিখ, এই 2 দিনের মধ্যে অবশ্যই যারা মনে করছেন সমস্যা যথেষ্ট বেশি, নিজেরা সামলাতে পাচ্ছেন না, অ্যাস্ট্রোলজারের কোথায় দরকার? যেখানে কোনো সমস্যা নেই সেখানেও দরকার, যেখানে সমস্যা আছে সেখানেও দরকার। একটা খুব সুন্দর ছেলে, সে বছর বছর পাশ করছে, মাধ্যমিক দেবে, সে সুন্দরভাবে পড়াশুনো করে একদম দারুণ একটা পড়াশুনো করে এবার সে বসে রইলো, সে কিছুতেই চাকরির জায়গা অ্যাডজাস্ট করতে পারছে না। বহু ছেলে মেয়ে, কারণ তার চার্টে চাকরি পারমিটই করছে না, একেবারে তার কর্মপতি চাকরি দেয়নি, তার কর্মপতি তাকে নিজস্ব পেশা দিয়েছে, তাহলে কি করে সে চাকরি করে? ভাগ্যের হাতে কোথাও কোথাও আমরা পুতুল। আবার আমরা যদি ভাগ্য কি চায় সেই মতো যদি চলতে পারি, তাহলে কিন্তু ভাগ্য আমাদের হাতের মুঠোয়। যে কারণে আমাদের জানতে হবে যে আমাদের চার্টে কি রয়েছে, কোন দিকে আমাদের পেশা, কোন দিকে আমাদের জীবন, কখন বিবাহ করলে সে বিবাহ শুভ হবে, আমার জীবনে খেলোয়াড় হওয়াতে সাকসেস আছে কিনা। আমি খেলেই গেলাম, পড়াশোনা করতে পারলাম না, কিন্তু আলটিমেট কিছু হলো না। যখন 30 বছর বয়স হলো, দেখা গেল যে সেইভাবে খেলোয়াড়ের জীবনে আমি কিচ্ছু করতে পারিনি, মাঝখান থেকে পড়াশোনাটাও হয়নি, আমি পড়াশোনা করেও কিছু করতে পারলাম না। এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার। আচ্ছা, দেখে নি। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? প্রিয়া মজুমদার বলছি। প্রিয়া মজুমদার, একটু আগে কথা বললেন। হ্যাঁ, আমি। হ্যাঁ, ঠিক আছে, বলুন। না, একবার কথা হলো তো, এবার দ্বিতীয় জনকে সুযোগ দিতে হবে। ঠিক আছে, আপনাকে তো বলা হয়ে গেল। না, আমি বলিনি তো। ও আচ্ছা, এটা আরেকজন প্রিয়া আচ্ছা মজুমদার। আচ্ছা, একই নামে 2 ব্যক্তি। ডেট অফ বার্থ বলুন। 2005, হ্যাঁ, 2 মাস, 6 তারিখ। 6/2/2005। আচ্ছা, জন্ম সময়টা বলবেন। জন্ম সময় 6:30। কটা? 6:30 সন্ধ্যা। এই ডেট অফ বার্থ বলো তো। 6/2/2005। 18 বছর বয়স। কোথায় জন্ম? জন্মস্থান? 6:30 বিকেলবেলা। খড়িবাড়ি। খড়িবাড়ি। কি বার ছিল? রবিবার।
আসলে শিলিগুড়ি? না, খড়িবাড়ি। কোথা থেকে বলছেন এখন? এখন বর্তমানে পরিবারের এখান থেকেই বলছি। আচ্ছা, খড়িবাড়ি থেকে বলছেন। খড়িবাড়ি তো দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ে। দার্জিলিং? আচ্ছা। হ্যাঁ, দার্জিলিং ডিস্ট্রিক্ট। আচ্ছা, কি বার বললে? রবিবার। আসছে, রবিবার, হ্যাঁ। রবিবার। সঙ্গে থাকুন। জন্ম তারিখ 6/2/2005। 18 বছর বয়স। আচ্ছা, 18 বছর বয়স। কোথায়? দেখো, 18 বছর বয়স, খুব মানে কিছু কোনো চিন্তা ভাবনা নেই, নিজের মতন নিজে কিন্তু চলছো। এইরকম ভাবে চললে তোমার জীবনে যেটুকু পজিটিভিটি আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র নিজের যেদিকে ইচ্ছে সেই দিক, নিজের ইচ্ছেটুকু ছাড়া অন্য কিছু এক্ষুনি ভাবছো না। কি করছো কি তুমি? পড়াশোনা ঠিক করে করছো? হ্যাঁ, কলেজে। কলেজে পড়ছো? বন্ধু বান্ধব আছে? না, সেমন নেই। কি করার ইচ্ছে আছে? বর্তমানে ভাবছি যে কলেজে পড়বো। তারপর ক্যারিয়ার নিয়ে কিছু ভাবনি? হ্যাঁ, তারপর ভাবছি কোনো চাকরি বাকরির দিকে পড়াশোনা। তুমি এখন কলেজে পড়ো, ঠিক আছে? এই যে কেন তুমি তোমার ডেট অফ বার্থটাকে কিভাবে বললে? 2/5, 2 মাস 6। কোনো শিক্ষিত মেয়ে এইভাবে নিজের ডেট অফ বার্থ বলে? বলো। আমি কেন তোমাকে বকছি আমি বলছি। কারণ কি? কারণ তোমার জীবনটা এখন মানে এই মুহূর্তে এলোমেলো এলোমেলো। কারণ কি? কারণ তোমার কারণে, তোমার নানান কিছু কারণে, সেটা জেদ হতে পারে, রাগ হতে পারে, যে কোনো কিছুর কারণে বাড়িতে কিন্তু সবসময় একটা অশান্তি হচ্ছে এবং তুমি নিজেও সেটা জানো। সবকিছু এলোমেলো করে রেখে দিয়েছো, যে কারণে নিজের ডেট অফ বার্থটাও ঠিক মতো বলতে পারছো না। অথচ তোমার জীবনে কিন্তু ভালো পজিটিভিটি আছে, অথচ তুমি নিজেই জানো না যে তুমি কি করবে। এখন আমি কলেজেই পড়বো, তারপর যদি মনে হয় চাকরি বাকরি করব। জীবন অত সহজ নয়, ঠিক আছে? আগে নিজে ভাবো নিজে কি করবে। আর যদি মনে করো যে না আমার জীবনে কি আছে জানতে হবে, তাহলে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেও, ঠিক আছে? ভালো থেকো। নিজের রাগ জেদ এগুলোকে সরাও এবং মানে জীবনটা যাতে উন্নতির দিকে যায় সেটা চেষ্টা করো। আচ্ছা, আমি বাস্তু নিয়ে বলছিলাম। হ্যাঁ, অনেকেই হয়তো অপেক্ষা করে আছে সেই জায়গাটা শোনার জন্য। যাদের পশ্চিম দিকে সদর দরজা, কিভাবে বুঝবেন? বাড়ির থেকে যখন বেরোচ্ছেন, ঘর থেকে যখন বেরোচ্ছেন, সেই দিকটা পশ্চিম দিক। অর্থাৎ আপনি ঘর থেকে ফোন নিয়ে নিন, তারপরে আচ্ছা আলোচনা আচ্ছা আচ্ছা করব। হুম। কেউ আছেন আমাদের সাথে ফোন লাইনে? আচ্ছা, নেই নেই। আচ্ছা, ঘর থেকে যখন বেরোচ্ছেন সেটা পশ্চিম দিক। এই পশ্চিমমুখী দরজায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? অশুভ যা কিছু, বিশেষ করে রোগ, বিশেষ করে শোক, পশ্চিম দিকে দরজা যাদের সদর দরজা, অনেক একান্নবর্তী পরিবার, বড় বড় পরিবার আস্তে আস্তে ছোট হয়ে গেছে। দেখা গেছে যে অনেক বেশি অকাল মৃত্যু পরিবারের মধ্যে, হয়তো 2-3 জনের অকালে চলে গেছেন, অর্থাৎ অল্প বয়সে চলে গেছেন। সেটা রোগে হতে পারে, সেটা জন্মানোর সময় হতে পারে, যে কোনো কারণে হোক। আচ্ছা, দেখেন। কে আছেন? নমস্কার। আমি বাগলা থেকে বলছি। আচ্ছা, পীযূষ কুমার। কার বিষয়ে জানবেন? মেয়ের বিষয়। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম অভিষিক্তা ভৌমিক। অভিষিক্তা। সুন্দর। অভিষিক্তা। অভিষিক্তা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 2027 সেপ্টেম্বর। 27 সেপ্টেম্বর সেপ্টেম্বর 2000। 2000। আচ্ছা, বেশ। এবারে জন্ম সময়টা বলুন। সকাল 6:30। সকাল 6:30। কোথায় জন্ম? শিলিগুড়ি। কি বার ছিল জানান? কি বার ছিল? মেয়ের ব্যাপারে। না, কি বার ছিল? ওই দিনটা কোন বার ছিল? ও বুধবার। বুধবার। আপনি সঙ্গে থাকুন। আচ্ছা। 23 বছর বয়স। 23 বছর বয়স।
আচ্ছা, মেয়ের কি বিয়ে দিয়ে দিয়েছেন নাকি বিয়ের কারণে ফোন করছেন? বিয়ের কারণে বিয়ে দেওয়া হয়নি। তো 23 বছর বয়স, এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছেন? হ্যাঁ 23 বছর বয়স, এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছেন? ব্যাপারে তো জানতে চাচ্ছি কি করতে। মেয়ে কি পড়াশোনা করতে চাইছে না? আগে আমি এটা জানি। করতে চাইছে, হুম। গ্রাজুয়েশন দিলো এবার ফাইনাল ইয়ার। হুম হুম। ওর তো নিজের পায়ে দাঁড়ানোর খুব ইচ্ছে, হ্যাঁ তাহলে কিন্তু পাচ্ছে পাচ্ছে কই, আগে সবে তো গ্রাজুয়েশন করলো, ওকে তো আরো পড়তে হবে, আরো পড়তে হবে, তবে না। পড়াশোনার ইয়ে আছে ওর। দেখুন, আপনি তো নিজেই জানেন যে নানান বাধা বিপত্তির মধ্যে দিয়ে ও এতখানি এসেছে। ও যে গ্রাজুয়েশন করেছে খুব তো সহজভাবে করেনি, না নানান পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, সবকিছুর মধ্যে দিয়ে হয়তো অর্থ হয়ে গেছে, কারণ ওর কপালে এই মেয়ে আপনার লক্ষ্মী, ও জন্মানোর পর থেকে আপনার সংসারে উন্নতি হয়েছে, কিন্তু নিজের জীবনের ওর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক হ্যাম্পার হয়েছে, নইলে আজকে ও আরো ভালো রেজাল্ট করতে পারতো। তো হায়ার এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু ওর বাধা আসবে, কিন্তু ভালো আছে, হায়ার এডুকেশন হবে, ওর নিজের চেষ্টাতে হবে, ওকে তো সেই সুযোগটা দিতে হবে। এবং আমি বলছি আপনাকে, আপনার মেয়ের কিন্তু ভীষণ আর্থিকভাবে সবল হওয়ার ইচ্ছে, অর্থাৎ আমি নিজে রোজগার করব, নিজের পায়ে দাঁড়াবো, সেটা কিন্তু ওর খুব ইচ্ছে। আপনি যে বিবাহ দেবেন না, আপনি বিবাহ দেবেন তো, কিন্তু আপনার মেয়ের ভীষণ ভাবে মানে ওরও কিন্তু সেই একই সমস্যা যে আমার সম্মান হানি যেন না হয়, কেউ ওকে অসম্মান করে কথা বললে সেটা কিন্তু ও সহ্য করতে পারে না। আচ্ছা, কি নিয়ে গ্রাজুয়েশন কি নিয়ে করলো? আর্টস, আর্টস নিয়ে। ওর কি ল পড়ার ইচ্ছে ছিল? হ্যাঁ ল পড়ার ইচ্ছে ছিল? আইন নিয়ে চান্স পাই নাই, লেখাপড়ার ইচ্ছে ছিল। চান্স পায়নি, আবার চেষ্টা করতে বলুন। প্রিভিয়াস ইয়ারে হবে। এবার দেখুন, সেটা ওকেই জানতে হবে, আচ্ছা কারণ ওর মধ্যে কিন্তু ল পড়ার একটা জায়গা রয়েছে। হ্যাঁ, তো যদি চেষ্টা করে, ল এরও তো নানান কিছু আছে, ডিগ্রি কোর্সও আছে, আবার ডিপ্লোমা কোর্সও আছে। আচ্ছা তো ডিপ্লোমা কোর্সও যদি করতে পারে, গ্রাজুয়েশন করেছে, আমি এখানেই মানে একদম পরিষ্কার বলছি, ডিপ্লোমা কোর্সও যদি করতে পারে, এই আইন নিয়ে পড়াশোনা বা আইন নিয়ে কেরিয়ার ওর মধ্যে কিন্তু আছে। আপনি যদি বিবাহ দেন এই মুহূর্তে, মেয়ের জীবন কিন্তু ভালো যাবে না, ঠিক আছে? সমস্যা অনেক রয়েছে, এই মেয়ের জীবন সহজে মানে নিজের জীবনের যে স্ট্যাবলিশমেন্ট, সেটাও কিন্তু খুব একটা সহজে হবে না। একটু পারলে দেখিয়ে নিন কাউকে। মেয়ের মা কেমন আছে? শরীর ভালো না, দীর্ঘদিন ধরে অসুস্থ, এবং আপনিও দীর্ঘদিন ধরে অসুস্থ আমার যেটা মনে হয়। এবং এই যে পারিবারিক একটা ক্রাইসিস, এই ক্রাইসিসের মধ্যে দিয়ে মেয়েটা যাচ্ছে। একটু কাউকে দেখিয়ে নিন, মেয়েকে নিয়ে কাউকে দেখিয়ে নিন, নইলে দেখা যাবে যে আপনাদের মতোই ওর জীবনটা ভুল দিকে চলে গেল। ঠিক আছে, একটু কাউকে দেখিয়ে নিন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। এবারে একটা কথা বলি তন্ময়, এই যে আপনারা আপনারা শুনলেন, আমি এখানে বসেই বলে দিলাম যে বললাম কোন দিকে গেলে ভালো হবে। এই তো শুনলেন আপনারা যে মেয়ের বাবা 23 বছর বয়সে মেয়ের বিয়ে দিতে চাইছে, অথচ তার মধ্যে কিন্তু পড়াশোনা করে শিক্ষিত মানে পড়াশোনা করে রোজগার করার জায়গাটাও আছে, এবং চার্টের ভাইব্রেশন এতটা যে এই লাইভ প্রোগ্রামে পর্যন্ত আমি যে বললাম ল নিয়ে পড়তে পারবে কিনা সেটা পর্যন্ত উঠে এলো। তাহলে এই মেয়েটাকে যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, তার জীবন কি হবে? সে কিন্তু কিছুতেই, যে ল নিয়ে পড়তে চায়, সে কিন্তু কিছুতেই
খুব অল্প বয়স থেকে, এখন তো 23 বছরে কোনো ম্যাচুরিটিই আসেনি, সে কি করে অন্যের ঘরে গিয়ে ঘর করবে? এই যে সমস্যাগুলো খুব আমরা ভাবি, সাধারণ চোখে ভাবি যে এগুলো কোনো সমস্যাই নয়, কিন্তু এগুলোই বড় বড় সমস্যা। ওই যে আমি বললাম যে যেভাবে আমরা বীজ পুঁতবো সেভাবেই কিন্তু ভবিষ্যৎ তৈরি হবে। বীজ ভালোভাবে সঠিক সময় পুঁততে হবে, বর্তমানকে ঠিক রাখতে হবে, তবে গিয়ে ভবিষ্যৎ। আচ্ছা, খুব বেশি সময় নেই। পশ্চিম দিকে, হ্যাঁ, পশ্চিম দিকে যাদের সদর দরজা, অকাল মৃত্যু, রোগ শোক এগুলো লেগেই থাকে, একদম সদর দরজার বাইরে, অর্থাৎ সদর দরজার বাইরের দিকে, দরজার মাথার উপরে সেখানে রাখুন। পশ্চিম দিক, সেখানে সূর্যদেবের প্রভাব কম থাকে, সেই সদর দরজার উপরে উদিত সূর্য, অর্থাৎ সূর্য ওঠার বা সূর্য গনগনে সূর্যের ছবি, এবং অশুভ শক্তিকে নাশ করে কে? মহাবীর, বজরংবলী। বজরংবলী বা মহাবীরের গুরু হচ্ছেন সূর্যদেব, এমন ছবি রাখুন। বজরংবলী সূর্যদেবের পুজো করছেন বা বজরংবলী সূর্যদেবকে প্রণাম করছে, এরম ছবি যদি সদর দরজার উপরে রাখতে পারেন বাইরের দিক থেকে, তাহলে কিন্তু অনেকটা অশুভ শক্তির নাশ হবে। দক্ষিণ দিকে যাদের দরজা, আমরা তো এমনি সাধারণ মুখেই বলি যে জমদুয়ারি হচ্ছে দক্ষিণ দিক, সেখানেও কিন্তু এই অকাল মৃত্যু বলুন বা রোগ তাপ শোক এগুলো কিন্তু লেগেই থাকে। দক্ষিণ দিকের অধীশ্বরকে মঙ্গল, মঙ্গলের অধীশ্বরকে রুদ্র, রুদ্রকে মহাদেব। মহাদেবের ছবি, আর মহাদেবের একা নয়, মহাদেবের একা মহাদেব তিনিই কিন্তু অর্ধনারীশ্বর, অর্থাৎ দক্ষিণ দিকে যদি শিব, পার্বতী এবং গণেশের ছবি বাইরের দিকে রাখা যায়, অর্থাৎ দরজার বাইরে, আমি যখন ঘরে প্রবেশ করছি আমি সেই ঠাকুর দর্শন করে ঘরে ঢুকছি, বা আমার যত অশুভ শক্তি বাইরে থেকে ঘরে ঢুকতে চাইছে সেই ছবি তাদের কিন্তু তারা দর্শন করছে, বা সেই ছবির যে ভাইব্রেশন সেখানেই কিন্তু সেই অশুভ শক্তি অনেকটা নাশ হচ্ছে। পূর্ব দিক, উত্তর দিকে দরজা এমনিই ভালো, সেক্ষেত্রে ঘরের ভেতর দিকে আপনারা যে কোনো ঠাকুরের ছবি রাখতে পারেন। সবসময় চেষ্টা করবেন পূর্ব দিকে সূর্যদেবের ছবি অবশ্যই রাখবেন, গণেশের ছবি অবশ্যই রাখবেন, উত্তর দিকে মহাদেব, মা মনসা, বাস্তুদেবী অবশ্যই রাখবেন। এইটুকুই চারটে দিক নিয়ে বলার। আচ্ছা, সময় একদমই নেই। যাই হোক, আজকে এই পর্যন্তই, এখানেই থামতে হবে। আমরা অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর সাথে কথা বলছিলাম, উনি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন। যারা ফোন করলেন তাদেরকে ধন্যবাদ। ফোন নাম্বার বলি 9836153569, 9475335623, দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করে পৌঁছতে হবে ওনার কাছে। উনি থাকবেন এ মাসের 6 তারিখ পর্যন্ত, 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত উনি থাকেন। এবং অ্যাড্রেস বলি, জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজপাড়া, বাণী লাইব্রেরির ওপরে, এবং কলেজপাড়া বিএসএনএল অফিসের বিপরীতে যে বাণী লাইব্রেরি, তার ওপরে কিন্তু উনি থাকেন। 9836153569, 9475335623, এবং ইউটিউব চ্যানেল রয়েছে ওনার, যেটি সম্বন্ধে বলা হয়েছে, অবশ্যই একবার খোঁজ করে নেবেন ওটি আপনারা সার্চ অপশনে গিয়ে। এবং ফেসবুক পেজও রয়েছে, অ্যাস্ট্রোলজার দেবযানী, অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী, এবং ইউটিউবেও কিন্তু অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী নামে পেয়ে যাবেন। আজকে সময় শেষ, অনেক ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাদের, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলার দীক্ষিত মানুষ কন্যা, মা মনসার আশীর্বাদ ধন্যা, সর্পকন্যা মাতা দেবযানী। ওনাকে পাবেন প্রতি ইংরেজি মাসের 2 থেকে 6 তারিখ পর্যন্ত, এবং ওনার লাইভ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন সিসিএম বিনোদনে প্রতি ইংরেজি মাসের 2 ও 4 তারিখ রাত 8টা থেকে 9টা।